আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিনিধি মৌলসমূহের রসায়ন নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন এই শর্ট সময়ে কিভাবে পড়লে তোমরা ইজিলি পাস করতে পারবা বা কিভাবে পড়লে তোমাদের জন্য ভালো হবে, কোন কোন অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিছু কথা বলতে চাই। তার আগে বলে নেই যে আমাদের হোম টিউটর 55-এ সকল কোর্স চালু রয়েছে। যদি তোমরা কোর্সগুলো কিনতে চাও তাহলে 01767351308 এই নাম্বারে নক দাও এবং এখনই যুক্ত হয়ে যাও। তাহলে চলো যে প্রতিনিধি মৌলসমূহের রসায়ন কোন কোন অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আগে বলে নিই। তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ, এই শর্ট সময়ে মানে খুবই অল্প সময়ে তোমরা কোন কোন অধ্যায় পড়তে পারো বা কোন কোন অধ্যায় পড়লে তোমরা পাস করতে পারো, আমি তোমাদের সাজেস্ট করব যে 2, 5, 6, 7 এবং 8 এই 5টা অধ্যায় তোমরা একটু ভালো করে পড়ো। কারণ তোমাদের অধ্যায় সংখ্যা কয়টা? আর 9টা। এই 9টা অধ্যায়ের মধ্যে তোমাদের 2, 5, 6, 7, 8 এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোমরা যে এই 5টা অধ্যায় পড়বা আর আমাকে বলবা যে আপু কমন আসেনি, এইরকম কিন্তু না। তোমরা কি করবা যে এই 5টা অধ্যায় পড়তেছো, তোমাদের 9টা অধ্যায়ের মধ্যে যদি 5টা অধ্যায় পড়তে চাও, এই 5টা অধ্যায়ে কি কি রয়েছে বা কি কি এই অধ্যায়ে রয়েছে, কি কি আমাদের আসতে পারে, বিগত সালে কি ধরনের কোশ্চেন আসছে, সবগুলো ভালোভাবে আয়ত্ত করবা। তাহলে দেখবা যে তোমরা ইজিলি ভালো কিছু করতে পারতেছো। আর যে বাকি কয়েকটা অধ্যায় আছে এগুলো থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, কিন্তু তোমরা এই অধ্যায়গুলো করবা কি, এই অধ্যায়ের যে যে প্রশ্ন শুধু ইম্পর্টেন্ট সেগুলো পড়ে যাবা। তাহলে দেখবা যে ইনশাল্লাহ একটা ভালো মার্ক পেতে পারো। তাহলে চলো যে আমাদের প্রতিনিধি মৌলসমূহের রসায়ন প্রথম অধ্যায়টা যেটা রয়েছে সেটা হাইড্রোজেন। হাইড্রোজেনের খ বিভাগের জন্য কি কি প্রশ্ন পড়তে হয় তোমরা জানোই যে আমাদের পানি অম্ল এবং ক্ষার হিসাবে কাজ করে, ব্যাখ্যা করে। এই প্রশ্নটা আমরা এর আগে অনেকবার দেখেছি, তো এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা কেমিস্ট্রি বিভাগে পড়ি ইজিলি কিন্তু আমরা এই অ্যান্সারটা করতে পারি, তাই না? যে পানি অম্ল এবং ক্ষার হিসাবে কেন ক্রিয়া করে? কারণ পানির মধ্যে অম্লত্বেরও কিছু গুণ রয়েছে, আবার ক্ষারকেরও গুণ রয়েছে, এই জন্য পানি অম্ল এবং ক্ষারক হিসাবে কাজ করে। বরফের স্ফটিক গঠন এবং ঘনত্ব এটাও পড়ে নিবা। আর আসি এই যে আমাদের অর্থ এবং প্যারা হাইড্রোজেন যেটা রয়েছে, এটা মূলত আমাদের হয় কি বলতো, একটা টিকার মধ্যে আসে বা আমাদের ধরে নাও যে ক বিভাগের জন্য। তো এইগুলো যদি প্রশ্ন আসে, আমরা যাদের বেসিক ভালো তারা ইজিলি কিন্তু এই সাবজেক্টে ভালো কিছু মার্ক পেতে পারি। তারপরে আসো গ বিভাগ। এই যে গ বিভাগে যে হাইড্রোজেনের শিল্প উৎপাদনের পদ্ধতি রয়েছে, আমি তোমাদের সাজেস্ট করব শুধুমাত্র এই অধ্যায় একে না, সবগুলো অধ্যায় দেখবা যে যেগুলো শিল্প উৎপাদন আছে এগুলো একটু ভালো করে পড়ে যাবা। কারণ আমাদের শিল্প উৎপাদন থেকে প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেন হবেই হবে। সো একটু বি কেয়ারফুল। যেগুলো শিল্প উৎপাদন রয়েছে অবশ্যই আমরা ভালোভাবে পড়ে যাব। তারপরে যেটা রয়েছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবা। তারপরে আসি হাইড্রোজেন বন্ধন কি, আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মধ্যে পার্থক্য লেখো। এই যে দেখো এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু ক বিভাগে আসতে পারে। আবার দেখো আমি যেটা দিয়েছি টিকা হিসাবে হাইড্রোজেন বন্ধন, এটা যদি পড়ো তাহলে এটা হয়ে যাচ্ছে, বা এটা পড়লে এটা হয়ে যাচ্ছে। সো একটা পড়লেই কিন্তু আমাদের বেশ কয়েকটা প্রশ্ন হয়, আমরা সেই বুঝে ভালো করে পড়বো যাতে করে আমরা একটা প্রশ্ন পড়বো কিন্তু অনেক কয়েকটা অ্যান্সার করতে পারি, একটার সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড থাকে। সো এগুলো ভালো করে দেখবা, জাইমান হাইড্রোজেন। তারপরে চলে আসো আমাদের 2 অধ্যায় যেটা রয়েছে ক্ষার ধাতু সময়। এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট দেখো। ক্ষার ধাতু বলতে তো আমরা জানি যে এই যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এগুলো আমাদের পড়তেই হয়। শুধুমাত্র এই প্রশ্নটাই যে সমযোজী আয়নিক প্রকৃতির এইটাই আসবে এমন কিছু না। তোমরা চেষ্টা করবা যে কেন এটা সমযোজী হচ্ছে, কেন এটা আয়নিক হচ্ছে, এই বিষয়টা একটু ভাবার। কারণ এগুলো এই যৌগ দিয়ে বা এই যৌগ দিয়েই শুধুমাত্র এই প্রশ্নটা আসতে পারে এইরকম কিছু না। অন্য যে কোনো প্রশ্ন দিয়ে বা অন্য যে কোনো যৌগ দিয়ে বলতে পারে এটা কেন সমযোজী হইলো আর এটা কেন আয়নিক হইলো, এটা ব্যাখ্যা করো। এটা একটু পড়ে নিবা। তারপরে জৈব লিথিয়াম যৌগ প্রস্তুতির 2টি পদ্ধতি, এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে নিবা। তারপরে আসি আমাদের গ বিভাগে। গ বিভাগে যেটা রয়েছে লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে সাদৃশ্য বিদ্যমান কেন, এটা পড়বা। এই যে আমি একটু আগে বললাম যে আমাদের যেগুলো আছে পদ্ধতি বা নিষ্কাশন, শিল্প উৎপাদন, এগুলো আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। কারণ এগুলোর মধ্যে একটা না হোক একটা বা 2-3টা আসতেই পারে, আসে।
আসতে পারে না এই প্রশ্নগুলো আমাদের প্রতি বছর আসেই। যদি তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে এগুলো কিন্তু আমাদের প্রতি বছর রিপিট হয়। তারপরে আসো যে সোডিয়াম পটাশিয়ামের প্রয়োজনীয়তা, তারপরে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন, এই ক্ষারধর্মী অম্লধর্মী এই প্রশ্নগুলো আমাদের প্রতি বছর আসেই। সো এই থিমটা বোঝার চেষ্টা করবা যে কেন এটা এমন হইলো, এটা বোঝার চেষ্টা করবা। তারপরে যে অধ্যায় রয়েছে মিথ্যা ধাতু সময়, এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা, এটা পড়ে যাবা। তারপরে এই যে দেখো আমাদের বেরিলিয়ামের স্টেরিক রসায়ন আলোচনা করো, এই প্রশ্নটা পড়বা। প্লাস তোমাদের মিথ্যা ধাতু সময়ের জটিল যৌগের গঠন, এটাও পড়ে নিবা। কারণ মিথ্যা ধাতু বলতে শুধুমাত্র বেরিলিয়াম এমন কিছু না, মিথ্যা ধাতু বলতে আমাদের 6টা ধাতুকে বোঝানো হয়। তার মধ্যে আমাদের মিথ্যা ধাতু সময়ের মধ্যে জটিল যৌগ গঠন করে শুধুমাত্র বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম স্টেরিক রসায়নটাও দেয়, কিন্তু আমাদের বাকি যেসব রয়েছে সেগুলো একক অবস্থায়, মানে সেগুলো ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম 2+ বা আমাদের আর যেসব রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি হয় যে তারা স্টেরিক রসায়ন দেয় না, কিন্তু জটিল যৌগ দেয়, কিন্তু নিজ অবস্থা থেকে না, কখনো ইলেকট্রন গ্রহণ করে বা কখনো ইলেকট্রন ছেড়ে। এগুলো একটু ভালোভাবে পড়বা। তারপরে যে অধ্যায়টা রয়েছে অধ্যায় 4 বোরন পরিবার, এই অধ্যায়ে কি পড়বা দেখো, আমাদের Al2O3 একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। আমাদের উভধর্মিতা বা উভধর্মী অক্সাইড, এটা তোমাদের মেবি 6 অধ্যায় বা 7 অধ্যায় এই প্রশ্নটা আছে। এটা আমি ওই অধ্যায়ে যাই তারপরে বলে দিব তোমাদের এইটা কেন কিভাবে পড়বা বা কিভাবে আসতে পারে। তারপরে দেখো আমাদের এইটা লুইস অ্যাসিড ব্যাখ্যা করে, এই প্রশ্নটা পড়ে নিবা। তারপরে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইবোরনের বন্ধন প্রকৃতি আলোচনা করো। যদি এইটা পড়ো তাহলে এই যে দেখো ডাইবোরনের 3C2E, এটা সি কিন্তু 3C2E বন্ধন গঠন ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আমাদের হয়ে যাচ্ছে। সো একটা পর্ব দুইটা আমাদের প্রশ্ন একসাথে পড়া হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো, তাই না? তাহলে এই যে ডাইবোরনের বন্ধন প্রকৃতি, এটা ভালোভাবে পড়বা। তারপরে বোরাজিনকে অজৈব বেঞ্জিন কেন বলা হয় ব্যাখ্যা করবো, এই প্রশ্নটা পড়বা। বোরাজিনকে কেন অজৈব বেঞ্জিন বলা হয় বলতো? কারণ বোরাজিনের মধ্যে আমাদের বেঞ্জিনের যেসব ধর্ম রয়েছে সেগুলো বোরাজিনের মধ্যে থাকার কারণে এটাকে অজৈব বেঞ্জিন বলা হয়। তারপরে এই যে এইটা জলীয় দ্রবণ অম্লধর্মী ব্যাখ্যা করো, এই আমাদের প্রশ্নটা কিন্তু এর আগেও আমরা কোথায় জানি দেখলাম যে অম্লধর্মিতা ব্যাখ্যা করো বা ক্ষারধর্মিতা ব্যাখ্যা করো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আসে, শুধুমাত্র যৌগটা এক্সচেঞ্জ হয়। তো তোমরা কি করবা যে আমাদের কেন অম্লধর্মী হচ্ছে এইটা বুঝবা। আমাদের যে কোনো যৌগ দেখ আমরা একই পদ্ধতিতে সবকিছু অ্যান্সার করার চেষ্টা করব। তারপরে বোরন নাইট্রাইটের গঠন এবং ব্যবহার লেখ, এই যে আমাদের নাইট্রাইট এবং আমাদের যেটা কার্বনের যৌগ আছে একই রকম ব্যবহার, তো তোমরা একটু এটা ভালো করে দেখে নিবা। তারপরে চলে আসো কার্বন পরিবারে। কার্বন পরিবারের মধ্যে সিলিকন, এটা আর্দ্র বিশ্লেষিত হয়, কেন আর্দ্র বিশ্লেষিত হয় না, এই ধরনের প্রশ্ন আমাদের আসেই। তারপরে বলবো যে এটা তেমন গুরুত্বপূর্ণ আবার গুরুত্বপূর্ণ নয়, তোমরা আমি তো আগেও বললাম যে থিমটা পড়ার চেষ্টা করবা। তারপরে কার্বন মনোক্সাইড অণুর পাই অম্লতা ব্যাখ্যা করো, কার্বন সিলিকনের তুলনামূলকভাবে রসায়ন, এটা একটু দেখে নিবা। রসায়ন বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে বলতো? যখনই তুলনা করতে বলবে তখন দেখবা যে দুইটা যৌগ দেওয়া থাকবে বা দুইটা মৌল দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে তোমরা কি করবা, সাদৃশ্য একবার দেখাবা, বৈসাদৃশ্য একবার দেখাবা, তাহলে এইটা তুলনা হয়ে যাচ্ছে। তারপরে কার্বন ডেটিং এর প্রয়োজনীয়তায় এটা দেখে নিবা। তারপরে দেখো কার্বনের রূপভেদ গুলো কি কি। কার্বনের রূপভেদ তোমরা তো জানোই যে যেসব রয়েছে কার্বন বা আমাদের কয়লা, কাঠকয়লা, গ্রাফাইট, হীরক, এগুলোই কার্বনের রূপভেদ, এগুলো ভালো করে দেখবা। যদি দেখো ভালোভাবে তাহলে এই যে হীরকের গঠন, এটাও তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তারপরে কার্বাইডের প্রস্তুতি, হীরক গ্রাফাইটের মধ্যে পার্থক্য, এটাও দেখে নিবা। যখন হীরক গ্রাফাইটের মধ্যে পার্থক্য দেখবা তখন আমাদের এই যে হীরকের গঠন বন্ধন এগুলো হয়ে যাচ্ছে। তারপরে ধাতব কার্বনিল সমূহ, এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখিও। আর ধাতব কার্বনিল সময় এটার সাথে আরো একটা প্রশ্ন আছে, চলো পরে আমরা বলে দিচ্ছি। তারপরে আসো নাইট্রোজেন পরিবার। নাইট্রোজেন পরিবারের মধ্যে এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে যাবা।
তারপরে দেখো আমাদের এই যে কোন অ্যাসিড শক্তিশালী বা দুর্বল, এটা ভালোভাবে দেখে যাওয়া। অবশ্যই আমাদের শক্তিশালীতার ক্রম এগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আগেও পড়ে এসেছি, সো এটা আমাদের জন্য খুবই সহজ। তারপরে নাইট্রোজেন সংবর্ধন, এটাও পড়ে যাবা। শ্বেত, ফসফরাস, লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর, এই প্রশ্নটা পড়ে যাবা। তারপরে দেখো ধাতু নাইট্রোজেন যৌগের বন্ধন প্রকৃতি বর্ণনা করে, এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখিও। তারপরে নেসলার বিকারক কি, এটা কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও দেখে যাও। তারপরে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির মূলনীতি ব্যাখ্যা করে। আমি আগেও তোমাদের বললাম যে এই যে আমাদের যেসব পদ্ধতি আছে তাদের মূলনীতি, শিল্প উৎপাদন, এগুলো দেখতেই হবে, মাস্ট বি। তারপরে রাজ অম্ল, নাইট্রোজেন ফসফরাসের মধ্যকার বৈসাদৃশ্য, তারপরে আমাদের কোনটা তীব্র বা শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করে, এই প্রশ্নটা পড়ে যাবা। তারপরে দেখো চালকোজেনে, চালকোজেনের কি আছে, এই যে দেখো তোমার ধাতু নাইট্রোসিল আর ধাতু কার্বনিল, এই ধাতব কার্বনিল এবং ধাতব নাইট্রোসিল যৌগের বন্ধন প্রকৃতি প্রায় সেম সেম। তো তোমরা কি করবা, একটা ভালোভাবে দেখে নিবা, তাহলে আর একটা ইজিলি পারবা। তারপরে চালকোজেন সময়ে আসো। চালকোজেনের মধ্যে আমাদের কি কি গুরুত্বপূর্ণ দেখো। চালকোজেন দ্রাবক হিসাবে অজলীয়, না এটা লাগবে না। তারপর অক্সিজেন এবং সালফারের রসায়ন তুলনা করো, এটা দেখে নিও। তারপরে দেখো আমাদের সালফার বিশ্লেষণী রসায়নে H2S এর প্রয়োজনীয় বিকারক কেন, এটা দেখবা। তারপরে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের উৎপাদন এবং এটার মূলনীতিটা দেখবা। বিশেষ করে কি করবা, মূলনীতিটা দেখে যাবা, কারণ সালফারের মূলনীতিটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো গ বিভাগের জন্য অক্সিজেন প্যারাচুম্বকীয়, এটা দেখবা। ফ্লাস্ক পদ্ধতিতে সালফার নিষ্কাশন, আমি আগেও বলেছি যে তোমাদের সালফারের যেসব নিষ্কাশন বা যে কোনো কিছুর আমরা শিল্প উৎপাদন দেখবই, কারণ এগুলো আসেই। তারপরে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা ফসফরাসের অক্সি অ্যাসিড সমূহ লিগ্যান্ড হিসাবে অক্সিজেন যৌগ, এটাও দেখে যাবা। তারপরে চলো হ্যালোজেন পরিবারে, এই হ্যালোজেন পরিবারের সময় আমাদের কি কি দরকার, সোডিয়াম শিখা পরীক্ষায় HCl ব্যবহার হয় কেন ব্যাখ্যা করো। তারপরে এইটা পানিতে দ্রবণীয় কিন্তু এটা নয় কেন, এই ধরনের প্রশ্ন আমাদের আসেই, সো এটা পড়ে যাইতে হবে। তারপরে দেখো ব্রাইন থেকে আমাদের হাইপোক্লোরাসের শিল্প উৎপাদন বর্ণনা করা। আমি আগেও বললাম যে শিল্প উৎপাদনগুলো আমি কখনোই বাদ দিব না, এটা দেওয়া উচিত না, তবুও এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আয়োডিনের নিষ্কাশন পদ্ধতি, খুবই ইজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবা। তারপরে ক্লোরিনের অসামঞ্জস্য বিক্রিয়া আলোচনা করো, বা আমাদের সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় HCl তৈরি হলেও HI প্রস্তুত হয় না কেন ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অন্ত হ্যালোজেন যৌগের প্রকারভেদ, এটাও দেখে যাবা। তারপরে চলো 9 অধ্যায়ে কি কি রয়েছে। 9 অধ্যায়ের মধ্যে আমাদের এটা পড়ে যাবা, 9 অধ্যায় তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপর আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্য আমাদের হিলিয়াম দ্বীপ পারমাণবিক, এটা ভালোভাবে পড়ে যাবা। তারপরে বায়ু থেকে নিষ্ক্রিয় গ্যাস পৃথকীকরণের একটা পদ্ধতি বর্ণনা করো। পৃথকীকরণের তো বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে, তার মধ্যে যে কোনো একটা তোমরা পড়ে যাবা। তারপরে দেখো এই জ্যামিতিক গঠন আমাদের যে কোনো কিছু দিয়ে বলতে পারে, জ্যামিতিক গঠন দেখাও। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের যৌগ দিবা, দেওয়ার পরে বলবা যে এইটার জ্যামিতিক গঠন এমন, বা আমাদের ভাস্কর তত্ত্ব অনুসারে এইটার জ্যামিতিক গঠন এমন। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলবো যে যেসব অধ্যায় আমি বলে দিলাম, যাদের প্রিপারেশন খুব খারাপ তারা ওই অধ্যায়গুলো পড়ে যাবা, তাহলেই ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আশা করা যায়। আসসালামু আলাইকুম।